হ্যাঁ, একদমই ঠিক। এটা +1 স্টেবল, এটা +3 স্টেবল। ভেরি গুড। ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, প্রশ্নটা উত্তর হয়ে যাবে। এবার প্রশ্নটা আমি যদি করি, হুইচ ইজ মোর অক্সিডাইজিং এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট কে? প্রথম জানতে হবে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, অক্সিডেশন কাকে বলে, রিডাকশন কাকে বলে। আমি পরের পাতাতে যাচ্ছি। TLCl, TLCl3। অক্সিডেশন কাকে বলে আর রিডাকশন কাকে বলে? জারণ আর বিজারণ কাকে বলে? অক্সিডেশন হলো লস অফ ইলেকট্রন, আর এটা হলো গেইন অফ ইলেকট্রন। অক্সিডেশন যখন ইলেকট্রন লস করবে সেটা হলো অক্সিডেশন, সেই মেথডটাকে বলা হবে অক্সিডেশন। তাহলে রিডাকশন কাকে বলা হবে? গেইন অফ ইলেকট্রন। যখন ইলেকট্রন একটা বেরিয়ে যাবে, গ্রহণ হবে, ইলেকট্রন ঢুকবে, তখন সেটাকে বলা হবে রিডাকশন। তাহলে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলা হবে? যে কারোর কাছ থেকে ইলেকট্রনটা বের করে নিতে পারবে এবং সেই কম্পাউন্ড বা সেই এলিমেন্টটাকে অক্সিডাইজড করতে পারবে। এলআইসি এজেন্ট, এলআইসি এজেন্ট কাকে বলা হয়? যে লোকের এলআইসি করে দেয় তাকে তো বলা হয় এলআইসি এজেন্ট। আইআরসিটিসি এজেন্ট কাকে বলে? যারা ওই টিকিট, বিমান রেলের টিকিট করে দেয় তাদেরকেই তো বলা হয় আইআরসিটিসি এর এজেন্ট। এজেন্ট মানে সে নিজের কাজ করবে না, অন্য জনের কাজ করে দেবে। তার মানে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট তার মানে হু অক্সিডাইজ এনিওয়ান, যে অন্যজনকে অক্সিডাইজ করবে, যে অন্যজনকে অক্সিডাইজড করবে সেই হলো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অন্যজনকে অক্সিডাইজড করবে কিভাবে? অন্যজনের কাছ থেকে ইলেকট্রনটা টেনে বের করে নিলেই তো অক্সিডাইজড হয়ে যাবে সেই লোকটা। এখানে লোক বলতে এলিমেন্টটা। এবার প্রশ্নটা হলো, অন্যজনের কাছ থেকে ইলেকট্রনটা বের করে নিল, নিজের কাছে রাখার জায়গা থাকতে হবে তো, নিজের তো রাখার জায়গা থাকতে হবে, তবেই তো অন্যজনকে অক্সিডাইজড করব। অন্যজনকে অক্সিডাইজড করবো মানে অন্যজনের কাছ থেকে ইলেকট্রন টেনে বের করব। টেনে বের করার পরে সেই ইলেকট্রনটাকে নিজের কাছে রাখার মতো ক্ষমতা থাকতে হবে। যদি থাকে তবেই আমি ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করব। আচ্ছা, এবং TLCl এটা +1 আর TLCl3 এটা +3। +3 থেকে +1টা মোর স্টেবল, এটা মোর স্টেবল। তাহলে TL+3 এ কি সবসময় চাইবে না যে অন্যজনের কাছ থেকে দুটো ইলেকট্রনকে টেনে বের করে নিয়ে এসে নিজে গ্রহণ করে TL+ হয়ে যেতে? বিকজ ইট ইজ মানে মোর স্টেবল অক্সিডাইজিং স্টেট ফর TL থ্যালিয়াম। চাইবে না? এ চাইবে তো যে দুটো ইলেকট্রন গ্রহণ করে অন্যজনের কাছ থেকে টেনে নিয়ে নেব, অন্যজনের কাছ থেকে টেনে নিয়ে নেব, সে বেচারি কি হয়ে যাবে, সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ইলেকট্রনটা লস করে। আর টানবে কে? এ টানবে। তার মানে কি এ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করলো।
আর এম, এম যদি কেউ থাকে, এম কি করলো, 2+ হয়ে গেল, অর্থাৎ এম অক্সিডাইজড হয়ে গেল, অ্যান্ড এম অক্সিডাইজড ইনটু M2+. বোঝা গেল কে মোর অক্সিডাইজিং এজেন্ট হবে? রিপ্লে। এরপর আসছি মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কাকে বলে? The temperature at which any substance starts to melt. কোন একটা টেম্পারেচার is called its melting point. তাহলে মেল্টিং পয়েন্ট জিনিসটা কি না, মেল্টিং পয়েন্ট হলো একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে একটা সাবস্টেন্স মেল্ট হতে স্টার্ট করে। আমাকে বল নন মেটাল, মেটালয়েড অ্যান্ড মেটাল, এদের তিনজনের মধ্যে মেটালের সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট হয়। এটা জেনারেল। হয় কি হয় না? হয়। এটা নন মেটালের মেল্টিং পয়েন্ট সব থেকে কম হয়, এমপি সব থেকে কম হয়, সব থেকে বেশি হয় মেটালের। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। বোরনটা মেটালয়েড, এগুলো সব মেটাল। তাহলে নিশ্চয় এদের মেল্টিং পয়েন্ট অনেক বেশি হবে বোরনের থেকে। ইট শুড বি, এটা হওয়া উচিত, নর্মাল ট্রেন্ড যেটা জানি আমরা। মেটালের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি হবে, তারপরে মেটালয়েড, তারপরে নন মেটাল, এটা জেনারেল ট্রেন্ড। বাট এখানে আমি বলেছিলাম এক্সেপশনের জায়গা, এক্ষেত্রে বোরনের সব থেকে বেশি হয়। বোরনের কারোর পিরিয়ডিক টেবিল থাকলে দেখবি সেখানে লেখা আছে 2300। অ্যালুমিনিয়ামের কত, ওই 600 কাছাকাছি দেখবি, 660-এর কাছাকাছি। গ্যালিয়ামের কত, 29.78, নিয়ার অ্যাবাউট নিয়ার ওই 30-র কাছাকাছি, মোটামুটি 30-র কাছাকাছি। বোরনের ভালো করে ভেবে দেখ, এটা মেটালয়েড, এর কম হওয়ার কথা ছিল মেটালের থেকে, কিন্তু এক্সেপশনালি এমন এক্সেপশনাল যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। প্রশ্ন হবে কেন? পৃথিবীতে তো গাছের পাতাটাও কোনো কারণ ছাড়া পড়ে না, প্রত্যেকটা কিছু না কিছু কারণ আছে। তার কারণ হলো
একটা ভয়ঙ্কর রকম স্ট্রাকচার বোরনের, আইকোসা হেড্রন, একটা বৃহদাকার অণু মলিকুল তৈরি করে। কে? বোরন। আর এই স্ট্রাকচারটাকে ভাঙার জন্য মোর এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক। এত বন্ড দ্বারা যুক্ত থাকে, এত একটা একটা কি বলবো, ওই স্ট্রাকচারটা এমন, আমি সামনের দিকটা আঁকবো, যে স্ট্রাকচারে 12টা কর্নার আছে, প্রত্যেকটা কর্নারে কন্টেনিং বোরন, প্রত্যেকটা কর্নারে বোরন আছে এবং 20 ফেস আছে স্ট্রাকচারটাতে। আর ডিউ টু formation of this icosahedron structure, boron has highest melting point among the group among the these elements. এই এলিমেন্টগুলোর মধ্যে বোরনের মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি। তার কারণ এই আইকোসাহেড্রন স্ট্রাকচার। স্ট্রাকচারটা একটু আমি আঁকার চেষ্টা করছি, পারলে তোরাও এঁকে নিতে পারিস। না দেখে আঁকার আমার ক্ষমতা নয়, তার জন্য আমাকে দেখে দেখে আঁকতে হচ্ছে। স্ট্রাকচারটা আমি অন্য পাতাতে আঁকছি। 12টা কর্নার থাকে এবং 20টা ফেস থাকে। তার জন্য in spite of being metalloid, boron has highest melting point এবং প্রত্যেকটা ফেস ত্রিভুজাকৃতির। তোরা সবাই আঁকতে পারিস। আমি সামনের দিকটা আঁকলাম, পিছন দিকটা আঁকিনি। এটা হলো আইকোসাহেড্রন স্ট্রাকচার অফ ব্রোমিন, due to which melting point is highest. Due to the icosahedron structure, হয়েছে এটা লেখা। এরপর আমি একটু গ্যালিয়ামের বিষয়ে আসব। হয়েছে এটা লেখা? রিপ্লে দিস মাঝে মধ্যে একটু করে, না হলে আমি তো বুঝতে পারছি না হয়েছে কি। আচ্ছা, এইবার আমি গ্যালিয়ামের কাছে আসব। আমরা দেখলাম তোরা একটা পিরিয়ডিক টেবিল কিনবি, ঠিক আছে? খুব বেশি দাম নয়,
15 থেকে 25 টাকা থেকে 30 টাকার মধ্যে দাম হবে, যেটা আমরা একটা সন্ধ্যেতে টিফিন খরচাতেই কাজে লাগিয়ে দিই, তাই না? সন্ধ্যেবেলাতে এক প্লেট মোমোর দামই 30 থেকে 35 টাকা। একদিন একটা পিরিয়ডিক টেবিল কিনে বাড়ির দেওয়ালে চিটিয়ে দিবি, যেখানে ম্যাক্সিমাম সময় থাকবি, যেখানে ম্যাক্সিমাম সময় তুই থাকবি সেখানে একটা পিরিয়ডিক টেবিল কিন্তু চিটিয়ে দিবি, এবং পিরিয়ডিক টেবিলের কালারটা হলুদ নেওয়ার চেষ্টা করবি। মানে অনেকগুলো কালার আছে, হলুদ কালারটা একটা একটা হলুদ টাইপের একটা কালার হয়, যে কালারটা অনেক দূর থেকে ভালো বোঝা যায়, কারণ হলুদের উপর কালোটা পড়লে ভালো বোঝা যায়। ম্যাক্সিমাম সময় যেখানে থাকবি তার কারণ হচ্ছে এটাকে দেখে 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 পাড়ার লোকগুলোর মতো চিনে নিতে হবে। পাড়ার লোকগুলো যেমন দেখলে পরে তার ডিটেলসটা চোখের সামনে আমার ভেসে যায়, মনে হয় না যে পাশের বাড়ির লোকটার সম্পর্কে পুরোটাই বলে দিতে পারবো, তার বয়স কত, তার জন্ম ডেটটাও পর্যন্ত মনে থেকে যায় কিছু কিছু, সে কি কাজ করে, সে কখন বাড়ি থেকে বেরোয়, কখন স্কুল যায় সেই পাড়ার ছেলেটা বা পাড়ার মেয়েটা, সে কখন কোন স্কুলে পড়ে, সমস্ত কিছু তথ্য আমার কাছে থেকে যায়, তাই না? পাড়ার যেগুলো কাছে কাছে, যেগুলো ঘনিষ্ঠর মধ্যে আমাদের, ঠিক পিরিয়ডিক টেবিলটাকে দেখে 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 ওখানে একটা ঘরের মধ্যে প্রচুর কিছু তথ্য দেওয়া আছে, একটা ইন্ডেক্স করা আছে, সেখানে প্রচুর তথ্য দেওয়া আছে, সেগুলো দেখে দেখে আমাদের কিন্তু অভ্যস্ত হয়ে যেতে হবে। যেন আমার ওই গ্যালিয়াম বললে গ্যালিয়ামের ডিটেলসটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তার পজিশনটা কোথায়, তার বাড়িটা কোথায়, সমস্ত কিছু। গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট 29.78 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের বডি টেম্পারেচার কত? 98 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এটাকে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9 এই ফর্মুলাতে যদি আমরা বসাই, তাহলে C এর ভ্যালুটা মোটামুটি 32 এরকম কাছাকাছি আসার কথা। তাহলে বুঝতেই পারছিস গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট 29, এটাকে আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারি। তার মানেই বুঝতে পারছিস এটাকে যদি আমরা হাতের উপর নিই, তাহলে আমাদের বডি টেম্পারেচারের থেকেও কম, তার জন্য গলা অবস্থায় থাকবে। তাহলে আমরা হাতে যখন সঙ্গে সঙ্গে নেব, আমরা চামচে করে, যদি একটা স্প্যাচুলা বলা হয়, ওই স্প্যাচুলার মাধ্যমে যদি, ল্যাবরেটরিতে থাকে একটা প্লাস্টিকের চামচের মতো, কোনো মেটালের ব্যবহার করা হয় না, ঠিক আছে? কোনো একটা কোটো থেকে কোনো একটা কেমিক্যাল নেওয়ার সময় আমরা স্প্যাচুলা ব্যবহার করি। তো সেটা নিয়ে যখন আমরা হাতে নেব, তাহলে বুঝতেই পারছি সেটা সবসময় কি অবস্থায় থাকবে, মেল্ট অবস্থায় থাকবে, তাই না? গলে যাবে। হাতে যখন নেব তখন ওই মার্কারি যেমন গলা অবস্থায় থাকে, ঠিক তেমন আমাদের হাতে নিলে পরে ওই অবস্থায় হবে। তোরা গুগলে একটু সার্চ করে গ্যালিয়াম, ওই গ্যালিয়ামটাকে সার্চ করে দেখবি, হাতেরটাতে ছবি দেওয়া থাকবে অনেকটা, আশা করছি সেখানে দেখবি হাতে গলার মতো অবস্থায় থাকবে। সার্চ করে দেখে নিবি গুগলে গিয়ে, ওর মেল্টিং পয়েন্টটা এতটাই কম। এখান থেকেই আমরা এই ডেটাগুলো যেখান থেকে পাচ্ছি, এই ডেটা থেকেই আমরা এটা পাচ্ছি। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারিস। এরপর আমরা কেমিক্যাল প্রপার্টিতে চলে যাব। আমাদের ফিজিক্যাল প্রপার্টি আর ডেনসিটি একটা আছে বলে দিয়েছি। তো এই ডেনসিটিটা একটা অ্যানাদার ফিজিক্যাল প্রপার্টি, এখানে কোনো এক্সেপশন দেখা যায় না। ডেনসিটির ক্ষেত্রে কোনো এক্সেপশন দেখা যায় না। সাধারণত মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে, অ্যাটমিক ওয়েট বাড়ার সাথে সাথে মলিকুলার ওয়েটও বাড়ে, আর মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে ডেনসিটিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ ইট ফলোজ জেনারেল ট্রেন্ড, দ্যাট ইজ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। এই নর্মাল ট্রেন্ডটাই ফলো করে। অলমোস্ট সব ফিজিক্যাল প্রপার্টিগুলো বলে দিয়েছি। যারা এনসিইআরটি বই ফলো করিস, এনসিইআরটি বইয়ে হয়তো 4টের মতো মনে হয় যেন ফিজিক্যাল প্রপার্টি দেওয়া আছে। আমি প্রায় 6-7টা কভার করলাম এই ফিজিক্যাল প্রপার্টিটায়। হুম, অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে অ্যাটমিক ওয়েট বাড়ছে, আর অ্যাটমিক ওয়েট বাড়তে বাড়তে আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। মাসটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে ডেনসিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ডেনসিটি ইকুয়াল টু মাস
বাই ভলিউম। তাহলে মাসটা উপর থেকে নিচের দিকে নামলে পরে কি হচ্ছে, অ্যাটমিক ওয়েট বাড়ছে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক মাস বাড়ছে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। তাহলে মাস যদি বাড়ে, ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান easily understand density will also increase. Okay, and it follows normal trend. এবার আমরা কেমিক্যাল প্রপার্টিতে চলে যাব। অসুবিধা নেই তো, মুভ করছি। মুভ করছি রে। আচ্ছা, এরপর আমরা কেমিক্যাল প্রপার্টিতে যাব। প্রথমে অক্সিজেনের সাথে রিয়াকশনটা কেমন করে সেটা দেখব। তারপর নাইট্রোজেনের সাথে রিয়াকশন কেমন করে দেখব। তারপর এই যেমন হাইড্রোজেন, তারপর 4 নম্বরে কে আসবে, জল। এই যে রিয়াকশনগুলো, হ্যালোজেন, এই রিয়াকশনগুলো আমরা দেখব। আজকে আমরা এই জলের রিয়াকশন পর্যন্ত দেখব, কারণ কালকে ওদের ব্যাচকে আমি এই জলের রিয়াকশন পর্যন্তই বলেছি। আর মাত্র 20 মিনিটের মতো লাগবে, একটু ওয়েট কর। কটা বাজছে রে? কারোর অসুবিধা নেই তো? আমি চার্জ দিয়ে দিয়েছি অলরেডি, চলছে। কারো কোনো অসুবিধা নেই তো সমর্পিতা? আচ্ছা, শোন, তোরা শুধু শুনে যা, ভালো করে বুঝে যা। পরের দিন রবিবার ক্লাস হবে আবার। আচ্ছা, প্রথমে আমরা অক্সিজেনের রিয়াকশন দেখব। আচ্ছা, বোরনের সাথে রিয়াকশনটা দেখিনি। আচ্ছা, বোরনের ভ্যালেন্সি কত? কত? 3। শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে। আর মেটালদের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হয় তার ভ্যালেন্সি। অক্সিজেনের চার্জ হলো -2, কিন্তু আমরা এখানে মাইনাসটা নেব না, আমরা মড নেব, প্লাস মাইনাস বাদ। অক্সিজেনের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, বোরনের ভ্যালেন্সি 3। আমরা ক্লাস 8-এ পড়েছি এরই করে দিতে হয়, তাই না? তাহলে কি হবে, B2O3। এরকম একটা অক্সাইড তৈরি। আচ্ছা, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি হয়? অক্সাইড তৈরি হবে। অক্সিজেনের সাথে রিয়াকশন করে অক্সাইড তৈরি হবে। তাহলে অক্সাইডের জেনারেল ফর্মুলাটা দেখতে কেমন হবে? সবার ভ্যালেন্সি কি? সবার ভ্যালেন্সি হলো 3 করে। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। থ্যালিয়ামটা কিন্তু একটাই, ওর ভ্যালেন্সি কত হবে? 1। আর অক্সিজেনের 2। তাহলে থ্যালিয়ামটা একমাত্র একটু অন্য রকম দেখতে হবে। থ্যালিয়ামটা দেখতে হবে TlO এইরকম টাইপের। আর বাকিগুলো দেখতে কেমন হবে? M2O3 টাইপ, যেখানে M মানে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। কে কে বুঝতে পারলি না বল? কারণ এদের ক্ষেত্রে +3টা স্টেবল, এর ক্ষেত্রে +1টা স্টেবল। তাহলে এর ক্ষেত্রে এর ভ্যালেন্সি কত হবে? 1 হবে। অক্সিজেন তো ভ্যালেন্সি 2 অলওয়েজ। তাহলে ক্রস ক্লাস 8-এ পড়ানো হতো, এর ভ্যালেন্সিটা এর কাছে যাবে, এর ভ্যালেন্সিটা এখানে যাবে, যখন দুটো এলিমেন্ট ফর্মস এনি কম্পাউন্ড, তাই না? সরল অনুপাতে যুক্ত হয়ে, তাই না? ইন্টিগ্রাল রেশিও যুক্ত হয়ে, সিম্পল রেশিওতে একটা যুক্ত হয়ে গেল, এখানে 1:2-তে দিয়ে একটা কম্পাউন্ড ফর্ম করলো।
তাহলে এইগুলো দেখতে হবে M2O3 টাইপ, B2O3, Al2O3, এরকম পড়েছিস তো, Al2O3 টাইপ, B2O3 টাইপ, Ga3, Ga2O3 টাইপ, এই যে অক্সাইডগুলো সব এইরকম দেখতে হবে, কেমন, সিমিলার টু M2O3 টাইপ। আচ্ছা, বলে রাখা ভালো এর সাথে সাথে যে এখানে যে অক্সিজেনটা নেওয়া হয় সেই অক্সিজেনটা কিন্তু ইমপিওর, অর্থাৎ অশুদ্ধি মিশে থাকে। কারণ পিওর অক্সিজেন নিলে পরে এক্সাইটেশনটা ভালো হয় না, রিয়াকশনটা ভালো হয় না, তার জন্য উই নিড ইমপিওর অক্সিজেন। এটা একবারে ডিরেক্ট এয়ার থেকে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। এয়ার এর সাথে রিয়াকশন বললে এই নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে রিয়াকশনটা লিখতে হবে, কারণ বাতাসের মধ্যে অক্সিজেন আর নাইট্রোজেনটারই মানে অ্যামাউন্টটা বেশি আছে, পার্সেন্টেজটা বেশি আছে, 78%, 21%। তার জন্য বাতাসের সাথে অক্সিজেন রিয়াকশন উইথ এয়ার, মানে তোকে বুঝে নিতে হবে যেটা অক্সিজেনের সাথে রিয়াকশন বলেছে এবং নাইট্রোজেনের সাথে রিয়াকশন বলেছে, এবং আমরা এই রিয়াকশনটার সময় ইমপিওর অক্সিজেন নিই। তার কারণটা হচ্ছে যে এক্সাইটেশনটা ভালো হয় না, তার জন্য এটা আমাদেরকে করতে হয়। তাহলে ইন্ডিয়ামটা কি তৈরি করবে, ইন্ডিয়াম O3, এই যে আমি সব কম্পাউন্ড করে লিখে দিলাম। তোরা রিয়াকশন আকারে লিখবি, রিয়াকশন আকারে লিখলে কেমন হবে, রিয়াকশন আকারে লিখলে পরে Al প্লাস O2, L2O3, গ্যালিয়াম প্লাস O2, ইন্ডিয়াম প্লাস O2, কি হবে, ইন Tl প্লাস O2, এটা প্লাস 1 দেখায়, তাহলে কি হবে Tl2O, এগুলো সবাই +3 দেখায়, এটা প্লাস দেখায়, তাই তো। এক্ষেত্রে মিলে যাচ্ছে, দেখ অক্সিজেন -2 আর থ্যালিয়াম +1 করে দুটো, তাহলে হলো +2, L2 0। তোকে এরকম প্রশ্ন দিতেই পারে যে একই গ্রুপের হওয়া সত্ত্বেও, অ্যালুমিনিয়াম এবং থ্যালিয়াম একই গ্রুপে থাকা সত্ত্বেও অ্যালুমিনিয়াম ফর্মস দিস টাইপ অফ অক্সাইড, বাট হোয়াই ডাজ থ্যালিয়াম ফর্ম Tl2O? প্রশ্নটা উত্তর কি হবে, ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট thallium does not show +3 oxidation state, it only shows +1 oxidation state. That's why with the reaction with oxygen leads Tl2O. Okay, তাহলে অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, এটা একটা অ্যালুমিনিয়ামের মেটাল, আমি ধরে নিলাম এটা একটা অ্যালুমিনিয়ামের মেটাল। অ্যালুমিনিয়াম যখন, এটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এই অ্যালুমিনিয়ামের মেটালটা যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, তখন এর উপরে একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের, এই যে অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের অক্সাইড একটা তৈরি হলো Al2O3, এই অক্সাইডটা কি করলো, এর সাথে রিয়াকশন করে ওপরে একটা লেয়ার তৈরি করে দিল পুরো মেটালটার উপরে। এর ফলে এই অ্যালুমিনিয়ামের মেটালের পিসটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ইট বিকামস ইনঅ্যাক্টিভ ডিউ টু দ্য ফরমেশন অফ Al2O3 রিয়াকশন, কার সাথে, অক্সিজেনের সাথে। রিয়াকশনটা অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের হওয়ার দরুন একটা Al2O3 নামক একটা অক্সাইড ফর্ম করলো, আর এই অক্সাইডটা যেহেতু ফর্ম করলো তার জন্য ওপরে লেয়ারের মতো তৈরি হয়ে গেল একটা। তাহলে এই Al2O3 তে এই অক্সাইডটা তো রিয়াকশন করবে না, তাহলে এর রিয়াকশনটা যদি না করে তাহলে ভিতরে অ্যালুমিনিয়াম আছে, তাহলে আমি যাকে রিয়াকশন করাবো সেই রিয়াকশনটা ওই ভিতরের অ্যালুমিনিয়ামের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না গো, এটা একটা লেয়ারের মতো কাজ করে যাচ্ছে। কে লেয়ারের মতো কাজ করছে, এটা।
এখানে একটা লেয়ার তৈরি হয়ে যায় তার উপরে, পাউডারের মতো ভেবে নেন, একটা তৈরি হয়ে গেল প্রলেপ, গ্যালভানাইজেশনের মতো যেমন হয় আর কি, একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় করোশনটাকে প্রিভেন্ট করার জন্য, তাই না? ঠিক সেই রকমই অ্যালুমিনিয়ামের অক্সাইডের একটা লেয়ার তৈরি হয়ে যায় ওভার অ্যালুমিনিয়াম পিস, অ্যালুমিনিয়াম মেটাল, and it becomes inactive due to the formation of Al2O3. ওকে, এটা আবার জলের সাথে রিয়াকশন করে Al2O3 করে, ওই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম পাত্রে জল টল খাবে না। কেন? Al2O3 নামক একটা অক্সাইড তৈরি করে, যে অক্সাইডটা আমাদের শরীরে গেলে ক্ষতি করতে পারে। তার জন্য আমাদের শরীরে রক্তে লোহার প্রয়োজন আছে, কিন্তু সেই লোহাটা যদি আমরা একটা পেরেক খেয়ে নিই বা লোহার টুকরো খেয়ে নিই, সেই লোহাটা প্রয়োজন হবে না, অপারেশন করে বার করতে হবে। ছোটতে ভাবতাম আমি যে লোহা খেয়ে নিলাম, মানে তাহলে পরে তো আমাদের শরীরে মিটে যেত, কিন্তু লোহাটা আর কি ওইরকম ভাবে আমাদের প্রয়োজন নেই, অপারেশন করে বার করতে হবে ওইভাবে লোহা খেলে। আমাদের শরীরে হিমোগ্লোবিন যে আছে, তোরা টুয়েলভে গিয়ে কমপ্লেক্স বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে দেখবি হিমোগ্লোবিনটা একটা কমপ্লেক্স, এবং যে কমপ্লেক্সের মাঝখানে লোহা আছে, তার জন্য আমাদের লোহার প্রয়োজন হয় শরীরে। অ্যানিমিয়া রোগ হয় মনে হয় যেন লোহার অভাবে, তো রক্তাল্পতা। তো লোহাটা কিন্তু প্রয়োজন, কিন্তু আমরা যদি লোহার টুকরো টুকরো লোহার রড কেটে খেয়ে নিই, হবে না কিছু কাজ। অ্যালুমিনিয়াম অক্সাইডে, অ্যালুমিনিয়ামের গ্লাসে বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে অ্যালুমিনিয়ামের এই জল টল খেতে নেয় বিশেষ করে, কারণ রিয়াকশন করে যায়। গরম জল যদি থাকে সেটা রিয়াকশন করে যায়, ঠান্ডা জলের সাথে রিয়াকশন করে না, কিন্তু গরম জলের সাথে রিয়াকশন করে যায়। আমরা কিছুক্ষণ পরেই পড়বো। আচ্ছা, এরপরে নাইট্রোজেনের সাথে রিয়াকশন, বোরনের সাথে নাইট্রোজেনের রিয়াকশন কি রকম হবে? নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, বোরনের ভ্যালেন্সিও 3, তাহলে B3N3 টাইপের অক্সাইড, মানে একটা যৌগ তৈরি করবে। এটা দেখতে কেমন হবে? Bn, 3 কেটে দাও, তাহলে Bn, এটা কি হলে বোরন নাইট্রাইড তৈরি করে, তাই না? বোরন নাইট্রাইড তৈরি করে। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, আসছি। তাহলে বোরনের সাথে নাইট্রোজেন রিয়াকশন করে বোরন নাইট্রাইড একরকম যৌগ তৈরি করে। এটা থাকে কিরকম ভাবে জানিস? BnX, তার মানে অনেকগুলো Bn একসাথে যুক্ত হয়ে থাকে, অনেকগুলো Bn একসাথে যুক্ত হয়ে থাকে। এবার অনেক সময় বলা হয় Bn কে, বোরন নাইট্রাইড কে অনেক সময় বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট। অর্গানিক গ্রাফাইট তো আমরা যেটা রেড ওই উড পেন্সিলের ব্যবহার করি সেটা, আর ইনঅর্গানিক গ্রাফাইট, ইনঅর্গানিক গ্রাফাইট কেন বলা হয়? গ্রাফাইটের স্ট্রাকচারটা কেমন দেখেছিস হয়তো, ওপর একটা লেয়ার, নিচেতে আরো একটা লেয়ার, আবার নিচেতে একটা লেয়ার, এদের দুজনের মধ্যে কি হয়, একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। এবং আমরা যদি হাতে করে এরকম করে দিই, হাতে দেখা যাবে আমাদের কালো রঙের গ্রাফাইটটা, আর হাতের একটা লেয়ার, এই যে লেয়ার আছে না, ওপর একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, এই যে পরপর 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 লেয়ার আছে, এবং প্রত্যেকটা লেয়ার একে অপরের প্যারালাল টু ইচ আদার। এই প্যারালাল থাকার দরুন কি হয়, এবং এদের মধ্যে একটা পুওর ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, পুওর ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। এই পুওর ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য আমরা হাতে করে যদি এরকম করে দিই, দেখবো আমরা আমাদের রুল পেন্সিল হাতে নিয়ে দেখবি যে আমাদের হাতের উপরে কিছু কালো কালো চলে এসেছে, একটা দাগ হয়ে গেছে। এরকম করে দিলেই রুলটা দাগ পড়ে যায়, তার কারণ হচ্ছে এই একটা লেয়ার উপরে চলে যায়, 1-2 লেয়ার চলে যায়, কারণ এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে সেটা অত্যন্ত উইক, আর উইক ফোর্সের জন্য
হালকা এরকম করে দিলেই আমাদের কি হয়, একটা দাগ পড়ে যায়, হাতে দিলেও দাগ পড়ে যায়, হাত দিলেই দাগ পড়ে যায়। তার মানে বুঝতে পারছিস ওর ফোর্স অফ অ্যাট্রাকশনটা কতটা কম। এটা গ্রাফাইট, এটা অর্গানিক গ্রাফাইট, এটা অর্গানিক গ্রাফাইটের কথা বললাম, অর্গানিক। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করছি বোরন নাইট্রাইট, একে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট। কিন্তু এই ইনঅর্গানিক গ্রাফাইটটা তখনই বলা যায় যদি এই এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 3 হয়। কারণটা হচ্ছে বি এন বি এন বি এন এইরকম করে একটা স্ট্রাকচার আছে, দেখ বইয়ে আছে, দেখেছিস এরকম করে করে। এবং একটা স্ট্রাকচারে দেখ বি আর এন এর পরিমাণ কত, একটা স্ট্রাকচারে দেখ 3টে এন আছে, আছে তো? একটা স্ট্রাকচারে কি আছে, 3টে এন আছে। তাহলে একটা স্ট্রাকচারে 3টে যদি এন থাকে তাহলে মিনিমাম এটা 3-এর বেশি হতে হবে, তবেই তো একটা এরকম তৈরি হবে, তাই না? বুঝতে পারছিস কেন বলছি? তৈরি হবে তো। এটা এন আছে, এটা কি হবে, এটা বি হবে, এটা এন হবে, এটা বি হবে, এটা এন হবে, আবার এটা এন হবে, এটা বি হবে, এটা এন হবে, এটা বি হবে, এটা এন হবে, একটা একটা এন একটা বি, একটা এন একটা বি, এরকম হবে। আচ্ছা, এখানে নাইট্রোজেন কতগুলো বন্ড করেছে ভালো করে দেখ, 3টে বন্ড করেছে, তাই তো? নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2s 1s2 2s2 2p3। তার মানে এটা নাইট্রোজেনের ভ্যালেন্স সেলের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন হলো এটা। ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন হলো এটা, এটা হলো ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন। সরি, এটা গ্রেটার দেন 3 হবে, 3 থেকে বেশি হতে হবে, ভুল লিখেছি রে। নাইট্রোজেনের 3টে বন্ড হয়ে গেছে, এর সাথে একটা, এর সাথে একটা, এর সাথে একটা, পেয়ার আপ হয়ে গেছে। এইটা কি, লোন পেয়ার। যারা কেমিক্যাল বন্ডিং পড়েছিস তারা জানবি, এটা হলো লোন পেয়ার, তার মানে নাইট্রোজেনের মাথাতে লোন পেয়ার আছে। আচ্ছা, বোরন যদি 3টে বন্ড করে তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন, 6টা ইলেকট্রন। ভালো করে দেখ, একটা বন্ড পেয়ার 1bp মানে হচ্ছে 2 × 1 মানে দুটো ইলেকট্রন। একটা বন্ড পেয়ার মানে হচ্ছে দুটো ইলেকট্রন, 1 × 2, একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, তাহলে 3টে বন্ড পেয়ার আছে, তার মানে 3 × 2 মানে 6টা ইলেকট্রন। তাহলে এর অক্টেট ফিল আপ হয়নি। নাইট্রোজেন কি করতে পারে, রেজোনেন্স করতে পারে। রেজোনেন্স, এই লোন পেয়ার ডোনেট করে কি করতে পারে, রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। মানে এই বন্ডটা মাঝে মধ্যে কি হয়ে যায়, এইদিকেও একটা ডবল বন্ড ক্যারেক্টার থাকতে পারে, এই লোন পেয়ারটাকে দান করে দিয়ে এরও একটা ডবল বন্ড ক্যারেক্টার থাকতে পারে, প্রত্যেকটা বন্ড কি হচ্ছে, একটা ডবল বন্ড ক্যারেক্টারের মতো হয়ে যাচ্ছে, তার মানে একটা একটা প্লানার স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এবং এই রকম গ্রাফাইটের লেয়ারের মতো ঠিক এইটার উপরে একটা লেয়ার, এটার পরে একটা লেয়ার, এরপর একটা লেয়ার, এইভাবে লেয়ার থাকে, ঠিক সিমিলার টু অর্গানিক গ্রাফাইট। এর জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট, রেজোনেন্সের থ্রুতে স্টেবিলাইজ হয়। বইয়ের স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখে নেবে একটু।
এরপরে হাইড্রোলিসিস অফ বিএন, মানে বোরন নাইট্রাইটের হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে হচ্ছে জল যোগ হওয়া। তাহলে বিএন প্লাস জল কি হবে? বিএন মানে এখানে বিটা কততে আছে? বিটা 3+ আছে। নাইট্রোজেনটা নাইট্রোজেনটা কততে আছে? 3-এ। জলটাতে H+ আছে, আর কি আছে? OH-। তাহলে ভালো করে দেখ, বোরনের সাথে এইটা, এটার সাথে এটা, তাহলে বি কতগুলা OH নিতে পারবে? এ কতগুলো হাইড্রোজেন নিতে পারবে? ঠিক আছে, এটা তৈরি হয়। বোরন নাইট্রাইটকে জল দিলে পরে অ্যামোনিয়া তৈরি হয়, আর BOH তার হোল 3 তৈরি হয়। এটাকে অনেক সময় বলা হয় H3BO3। এটাই, ঠিক আছে, এটাই। এরপর রিয়াকশন উইথ জল। বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠান্ডা জল নি, গরম জল নি, আর শরবত নি, যাই নিই না কেন, একজনও জলের সাথে রিয়াকশন করে না। নো রিয়াকশন। একজনও রিয়াকশন করে না জলের সাথে। আমরা হট ওয়াটার নিই আর কোল্ড ওয়াটার নিই। হট ওয়াটার বা কোল্ড ওয়াটার যাই নিই না কেন, রিয়াকশন করে না। এখানে একজনকে লিখিনি, অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়াম কিন্তু ঠান্ডা জলের সাথে রিয়াকশন করে না, বাট অ্যালুমিনিয়াম গরম জলের সাথে রিয়াকশন করে Al2O3 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা AlOH তার হোল 3 হয়, এখান থেকে এটা তৈরি হয়, আর হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। আরে মেটাল তো জলের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন বার করবে, এটা তো মেটালের ক্যারেক্টার, তাই না? অনেক সময় আমরা দেখেছি যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড মিক্স করে দাও, কি হয়ে যায়? ZnSO4 হয়ে যায় আর হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়, তাই না? এটা তো জিঙ্কের বৈশিষ্ট্য, মেটালের বৈশিষ্ট্য, যে অ্যাসিড টাইপের কোন একটা ইয়ের সাথে যে H+ প্রোভাইড করবে, তাকে কি করে দেয়? জলে রূপান্তরিত করে, এই হাইড্রোজেনে রূপান্তরিত করে দেয়, তাই না? H+ সাপ্লাই করে, দুটো H+ মিলে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এটা মেটালের ক্যারেক্টার। অ্যালুমিনিয়াম অ্যাজ ইট ইজ মেটাল, দেন it will form hydrogen gas reaction with water. Okay, তাহলে no one elements in 13 group react with reacts with water. Only aluminum reacts with water, but water must be hot. Okay, or the reaction will not undergo. ঠিক আছে, রিয়াকশনটা হতে গেলে এটা কি করতে হবে? হট হতে হবে জলটা। কেউ রিয়াকশন করে না,
অ্যালুমিনিয়ামও ঠান্ডা জলের সঙ্গে রিয়াকশন করে না, অনলি গরম জলের সাথে রিয়াকশন করে। ওই জন্য অ্যালুমিনিয়াম পাত্রে যখন কোনো গরম জিনিস রাখা হয় তার পাত্রের উপরে Al2O3 একটা রিয়াকশন এটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। গুড নাইট। কারো কিছু অবজেকশন অসুবিধা থাকলে পরে আমাকে বলতে পারিস। এরপরে আমাদের আরও দুটো রিয়াকশন আছে, একটা হলো হাইড্রোজেনের সাথে রিয়াকশন এবং হ্যালোজেনের সাথে রিয়াকশন, যেটা রবিবার মেবি রাত 8টা থেকে স্টার্ট হবে এবং আশা করি বোরনটা পরের দিন শেষ হয়ে যাবে। সবাই আজকের পড়াটা পড়ে আসবি, ঠিক আছে? কারণ হ্যালোজেনের সাথে রিয়াকশন বাকি আছে, হ্যালোজেনের সাথে রিয়াকশন বাকি, আর হাইড্রোজেনের সাথে রিয়াকশন বাকি। হাইড্রোজেন আর হ্যালোজেন মানে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন ওদের ওইগুলো বাকি আছে। এগুলো একটু যেটা পড়ানো হলো আজকে সেটা একটু দেখে রাখবি। পি ব্লকটা একটু কঠিন, অনেক রিয়াকশন মনে রাখতে হবে। সমর্পিতা,